ভুলভাল কোশ্চেন তুলে এনে দিয়ে দিয়েছে এবং সেই কোশ্চেনগুলো এখানে করাচ্ছে, এরকম মনে হতে পারে অনেকের। আমরা জানি অনেক প্রমাণ হিসেবে দেখিয়ে দিয়েছি কোন বছর কোন সালে কি প্রশ্ন এসেছিল। ওয়েলকাম টু বিএসএসআই বেলুড়া ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তোমরা জানো যে আমরা ম্যাথসের একটা ভয় মুক্তির ক্লাস একটা চালাচ্ছি, যেখানে তোমরা ম্যাথটাকে একটু ভালো করে করতে পারবে, যেখানে অঙ্কের যে একটা ভয় ছিল, তোমাদের চিরাচরিত ভয় আছে, সেটা থেকে তোমরা যাতে মুক্তি পাও, তার জন্যই আমাদের এই প্রয়াস। তো এখানে আমরা অনুপাত সমানুপাতের আগের দিন একটা ক্লাস অলরেডি হয়ে গেছে, যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও, এবং আজকে তারই একটা এক্সটেনশন পার্ট নিয়ে আমরা এসেছি। আগের দিনে যে ক্লাস হয়েছে সেখানে শুধুমাত্র আমরা সমানুপাতির ওপর ডিসকাস করেছি এবং জিনিসটা কি তার বেসিক কনসেপ্ট বোঝানোর চেষ্টা করেছিলাম, এবং সেখানে একটি অঙ্ক আমি লাস্টে দিয়েছিলাম, যে অঙ্কটা তোমাদেরকে হোমওয়ার্ক হিসেবে ছিল। আজকে ক্লাসের এই অঙ্কতে আসার আগে আমরা সেই অঙ্কটা আমরা ডিসকাস করে নেব। সেই অঙ্কটায় কী ছিল, কী না, কী ব্যাপার, সব কিছু নিয়ে আমরা ডিসকাস করে নেব সেই অঙ্কটার ব্যাপারে। অঙ্কটা ছিল এরকম যে কোনো একটা পাঁচটা কোনো মানে ক্রমিক সমানুপাতি যেখানে পাঁচটা আছে, পাঁচটা ধরো আছে মানে কি বলো, পাঁচটা তোমার সমানুপাতিক সংখ্যা আছে, যার মধ্যে প্রথম এবং দ্বিতীয়র মান বলে দিয়েছিল 2:6। প্রথম এবং দ্বিতীয়র মান বলেছিল 2:6। তোমাকে বলেছিল যে ফোর্থ, ফিফথ আর সিক্সথের মান তোমাকে বের করতে হবে। ফোর্থ, ফিফথ আর সিক্সথের মান তোমাকে বের করতে হতো। তোমাকে ফার্স্ট আর সেকেন্ডের মান তোমাকে বলে দিয়েছিল, ফার্স্ট আর সেকেন্ড। যারা দেখোনি ভিডিওটা তারা একটু দেখে নাও, তাহলে বুঝতে পারবে আমি এখন যেটা করাতে যাচ্ছি। এটা প্রিভিয়াস ডেজ অঙ্ক, ভালো করে বলে দিচ্ছি, এটা প্রিভিয়াস ডেতে যে হোমওয়ার্ক ছিল তার অঙ্ক, আমি এখনও আজকের অঙ্কই আসিনি। তাহলে আমরা কি জানি, যেহেতু এটা ক্রমিক সমানুপাতিক, যেহেতু আমাকে বলেছিল এটা হচ্ছে ক্রমিক সমানুপাতিক, তাই জন্য আমরা কি জানি যে a/b সমান b/c সমান c/d সমান d/e, এরকম হয়। ই পর্যন্ত পাঁচটা সংখ্যা, তার জন্য আমি ই পর্যন্ত নিলাম, ঠিক আছে। তাহলে আমাকে বলছে প্রথম আর দ্বিতীয়র মান কত, 2:6। তাহলে এখানে বসাও 2 আর 6। তারপরটা কি হবে, দেখো কি বলছে, a/b সমান কি b/c, তার মানে এর মান b, তাহলে আমি যেখানে এটাকে যদি a কনসিডার করি, এটাকে যদি b কনসিডার করি, তাহলে এই জায়গায় b হবে, তার মানে এটার মান 6 হবে। ভালো করে বোঝো, যদি আমি এটাকে a কনসিডার করি আর এটাকে b কনসিডার করি, তাই না, তাহলে a/b সমান কি b/c, তার মানে এটা হচ্ছে b, তার মানে এটা যদি b হয় তাহলে পরবর্তীকালে এটা b যাবে এই জায়গায় b/c। তাহলে b হলে এখানে কত হবে, কি করে বুঝবো, a থেকে দেখো a আর b এর মধ্যে সম্পর্ক কি, এখান থেকে এখানে এসছে কি করে 3 গুণ করে, তার মানে 6 3 গুণ এখানে হবে 18, তাই তো। পরবর্তীকালে কি হচ্ছে, এই 800টা আবার উপরে চলে যাবে, কারণ কি এটা যদি c হয়, দেখো এখানেও c আছে, এখানেও c আছে, তার মানে এখানে যদি 18 থাকে এখানেও 18 থাকবে। এবার এর 3 গুণ করে এখানে আসবে। কেন 3 গুণ করলাম, কারণ এখান থেকে 2 থেকে 6 এসছে 3 গুণ করে, 2 থেকে 6 এসছে 3 গুণ করে, এই 2 থেকে 6 এসছে কত 3 গুণ করে না, তাহলে এখানে কত 3 18 54, বোঝা যাচ্ছে। যদি তাই হয় তাহলে কি হবে, এই 54টা আবার উপরে চলে যাবে, তার নিচে কত হয়ে যাবে, আবার 54 3 গুণ, তাই তো, ঠিক কি না। তাহলে কত 150 আর 12 মানে 162। তার মানে তোমাকে প্রশ্ন কি করেছে, ফোর্থ, ফিফথ, সিক্সথ, তাহলে এটা যদি ফার্স্ট হয়, এটা যদি ফার্স্ট হয়, এটা সেকেন্ড, এটা সেকেন্ড হলে এটা থার্ড, তাই তো। আচ্ছা, এখানে থার্ড, ফোর্থ আর ফিফথ বলেছিল, মোস্ট প্রবাবলি অঙ্কটাই ছিল থার্ড, ফোর্থ আর ফিফথ। হ্যাঁ, এটা ছিল থার্ড, ফোর্থ আর ফিফথ বের করে দিয়েছিল, ঠিক আছে। আমি এটা মুছে দিচ্ছি, তোমাকে বের করে দিয়েছিল থার্ড, ফোর্থ আর ফিফথ, থার্ড, ফোর্থ আর ফিফথ, ঠিক আছে। তাহলে এটা যদি ফার্স্ট, এটা ফার্স্ট, এটা সেকেন্ড, তাহলে এটা সেকেন্ড, এটা কত হবে থার্ড, তাহলে এটা থার্ড হলে এটা কত হবে ফোর্থ, তাই তো।
ফার্স্ট সেকেন্ড, সেকেন্ড থার্ড, থার্ড ফোর্থ, তাহলে কত হবে 162, আর তাকে আবার 3 গুণ করব, মানে 3 দুগুণে 6, 3 16 48, তার মানে এটা হয়ে যাবে হচ্ছে ফিফথ। বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে এই ছিল হোমওয়ার্কের আনসার। ওকে, চলো এবার আমরা এটা মুছে দিই, দিয়ে আমরা চলে আসি আজকের অঙ্কর ক্ষেত্রে। দেখো দেখো, এটা একটা খুব ফেমাস অঙ্ক, তোমাদের কাছে থাকে, পরীক্ষায় প্রচুর আসে। A:B, B:C, C:D এর মান তোমাকে বলে দেয়, ঠিক আছে? A:D এর মান তোমাকে বের করতে দেয়। দেখো এই টাইপের অঙ্কগুলোকে আমরা করার জন্য, এই টাইপের অঙ্কগুলো না দুই ধরনের হয়। এই টাইপের অঙ্কগুলো দুই ধরনের হয়, ঠিক আছে? প্রথমত তুমি যখন দেখবে, পরিষ্কার কথা, আমার কথাটা মনে রাখো ভালো করে, খুব ইজি, এটার একটা না চরম শর্টকাট একটা রুলস আছে, চরম একটা শর্ট ট্রিক্স আছে। সেটা কি? যখন তোমাকে প্রথম আর শেষ এর রেশিও বের করতে দেবে, A:D মানে কি? এটা কি প্রথম ইজ টু শেষ, তাই তো? তাহলে তোমাকে যখন প্রথম ইজ টু শেষ বের করতে দেবে না, তাহলে তুমি কি করবে বলো তো? সিম্পলি কত লেখা আছে? 3/4, মানে 3:4 মানে কত? 3/4। কত আছে? 5:7, 5/7। কত আছে? 8:9, 8/9। তাহলে কি করলাম? তাহলে এইটা অ্যাপ্লাই করব কখন? যখন আমাকে বের করতে দেবে প্রথম বাই শেষ। তাহলে যখন আমাকে প্রথম বাই শেষ বের করতে দেবে, তখন আমি কি করব? সিম্পলি যে রেশিওগুলো আছে সেগুলোকে আমরা গুণ করে দেব নিজেদের মতো করে। 4 2 8, 3 3 9, আর কিছু কাটাকুটি যাবে? যাবে না। তাহলে কত আসছে? 5 2 10, 3 7 21। দেখো তোমার সাথে কি সুন্দর সাইকোলজিক্যাল গেম খেলেছে ওরা। 4টে অপশন আছে, এই জায়গাটা ভালো করে শোনো, এখানে অনেকে মার খেয়ে যায়। অঙ্কটা তো করে ফেললে, তুমি অঙ্কটা করে ফেলেছো, যখন তুমি টিক করতে যাবে তুমি জানো তোমার কাছে আনসার এসছে 10 আর 21। দেখো 3 নম্বর অপশনে তোমাকে 21 আর 10 দিয়ে রেখেছে, তা তোমার মাথায় কি আছে? 10 আর 21। তুমি 3 নম্বর অপশনটা দেখে দাগ দিয়ে চলে আসবে, যখনই দাগ দেবে আনসার হয়ে গেল ভুল। আনসার হবে 10:21, আনসার হবে 10:21। কিন্তু তোমাকে এক্সামিনার ভুল করানোর জন্যই এই অঙ্কটা প্রথমে দিয়ে রেখেছে। বোঝা গেছে কি বললাম? তোমাকে ভুল করানোর জন্যই এটা প্রথমে দিয়ে রেখেছে, ঠিক আছে? বোঝা গেছে? চলো পরের প্রশ্নে যাবো এবার। দেখো এবার আমরা 2 নম্বর প্রশ্নে আসবো। দেখো তার আগে তোমাদের একটা কথা বলে রাখি, যে প্রশ্নগুলো আমরা এখানে নিয়ে এসেছি, তোমাদের হয়তো মনে হতে পারে যে সুবিধার জন্য, মানে পড়ানোর সুবিধার জন্য, বা আমাদেরকে শর্ট ট্রিক্স দেখাবে, এই সমস্ত ক্লিকবাজির জন্য ভুলভাল কোশ্চেন তুলে এনে দিয়ে দিয়েছে এবং সেই কোশ্চেনগুলো এখানে করাচ্ছে, এরকম মনে হতে পারে অনেকের। আমরা জানি অনেক, এটা আমাদেরও মনে হয়, সবার মনে হয়। তো তার জন্য তোমাদেরকে এখানে আমরা প্রমাণ হিসেবে দেখিয়ে দিয়েছি কোন বছর কোন সালে কি প্রশ্ন এসেছিল, ঠিক আছে? এটা 2003 সালের এসএসসির পরীক্ষায় এসেছিল। এসএসসি মানে স্কুল সার্ভিস কমিশন না, স্টাফ সিলেকশন কমিশন, ঠিক আছে? যেখানে অঙ্ককে খুব বেশি ওয়েটেজ দেওয়া হয়। হ্যাঁ, তো আমরা যে প্রশ্নগুলো এরপর থেকে নেব, তোমরা দেখবে প্রত্যেকটা প্রশ্ন কোনো না কোনো পরীক্ষায় এসছে, কাজে আমরা সেই প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে আনছি যে প্রশ্নগুলো প্রত্যেকটা সালে পড়েছে, ঠিক আছে? চলো শুরু করা যাক। তাহলে এটা ABC না, এটা হচ্ছে A:B:C। হ্যাঁ, A:B:C, এর মান বের করতে হবে। তাহলে A:B, তাহলে দেখো এখানে দেওয়া আছে A/B = 7/9। তাহলে আমরা যখন ক্লাসটা করেছি সমানুপাতিক, সেখানে আমরা দেখিয়েছি যে A/B = 7/9। এই কথাটার মানেই হলো A:B = 7:9। বোঝা গেছে? সিমিলারলি আমি এখানে বলতে পারি B/C, তাহলে B:C এর মান কত হবে? 3:5।
বোঝা গেছে? তাহলে আমি কি পেলাম, a/b সমান 7/9, সেটাকে আমি লিখতে পারলাম এইভাবে, আর b/c সমান 3/5, এটাকে লিখতে পারলাম এইভাবে। বোঝা গেছে? এবারে আমাকে প্রশ্ন করেছে a/b/c তার মান কত হবে, a/b/c তার মান কত হবে। দেখো এই অঙ্কটা করার জন্য আমরা দুটো মেথড অ্যাপ্লাই করতে পারি, যে কোনো আমি এখানে দুটো মেথড আমি তোমাদের শেখাবো, তোমার যেটা ইচ্ছা পরীক্ষায় তুমি সেটাই করবে, ঠিক আছে? তাহলে ফার্স্ট আমরা কি করব, মেথড নাম্বার 1। মেথড নাম্বার 1, দেখো এখানে কি বলে দিয়েছে আমাকে, a/b এর মান কত বলেছে 7:9, b/c এর মান কত বলেছে 3:5। বোঝা গেছে? দেখো একটা কথা, একটা জিনিস এখানে ভালো করে লক্ষ্য করে দেখো যে এখানেও b আছে, এখানেও b আছে, তাহলে b এর মানকে সমান হওয়ার কথা ছিল। এখানেও b আছে, b এর মান 9, এখানে b এর মান 3, তাহলে এখানে b তার মান 9, এখানে b তার মান 3, এটা তো হতে পারে না। তাহলে আমাকে কি করতে হবে, b এর মানটাকে সমান করতে হবে। কারণ কি, কারণ এখানেও b, এখানেও b, b যখন রয়েছে তো b এর মানটা সমানই হওয়া উচিত না। তো এটাকে সমান করতে গেলে কি করব বলো তো, আমি এই পুরো জিনিসটাকে 2 দিয়ে না 3 দিয়ে গুণ করে দেবো। কেন 3 দিয়ে, কারণ এই 3কে 3 দিয়ে গুণ করলেই 9 আসে, এই 3কে 3 দিয়ে গুণ করলে 9 আসে। আমি 9 কেন করতে চাচ্ছি, কারণ এখানে b এর মান 9। বোঝা গেছে কি বলতে চাইছি? ঠিক আছে, তুমি উল্টো দিকে এটাও করতে পারতে, একে আমি 3 দিয়ে ভাগও করতে পারতে, সেক্ষেত্রে এটা হয়ে যেত 7-এর 3, সেক্ষেত্রে ভগ্নাংশ চলে আসতো, তাহলে ক্যালকুলেশন শক্ত হতো। তার জন্য আমরা এটাকে কিছু করলাম না, এই 3টাকে 3 দিয়ে গুণ করে 9 করে দিলাম। তাহলে এর মান কত হবে, যা ছিল তাই 7:9, আর এর মান কত হয়ে যাবে 3 দিয়ে গুণ করলে 3 × 9, 5 × 3 = 15। তাহলে দেখো এখানে b এর মান হয়ে গেল কত 9, এখানে b এর মান কত 9, তাহলে b এর মানটা সমান। তাহলে যদি এখানে a b c তিনটে সংখ্যা, তার মধ্যে b এর মানটা যদি সমান করে দিতে পারি, তাহলে আমি বলতে পারি যে a/b/c তার মান হয়ে যাবে কত 7:9:15। বোঝা গেছে? কারণ এর মান যা সেটাই বসিয়ে দিলাম, b এর মান সেট করে নিয়েছি আমরা, এদিক ওদিক করে বসিয়ে নিলাম, c এর মানও বসিয়ে দিলাম। তাহলে এটা হচ্ছে একটা মেথড, যেটাকে আমরা বলবো মেথড নাম্বার 1। আমরা এই অঙ্কটা আর একটা মেথডে করতে পারি, যে মেথডটা অনেক বেশি ভার্সেটাইল। সেটা কি, মেথড নাম্বার 2। সেটা কি, সেটা হচ্ছে আমরা যদি দেখি যে a/b তার মান কত বলেছে 7:9, আর একটা বলেছে কি b/c, b/c মান কত বলেছে 3:5। ঠিক আছে, তো আমরা যে মেথড করতে পারি এখানে সেটা কি, দ মেথড। কি মেথড, দ, কি বলবো দ। প্রথমে এভাবে গুণ, তারপরে এভাবে গুণ, তারপরে এভাবে গুণ। কি হবে তোমায় দেখাচ্ছি। প্রথম আমরা কি করব, এইভাবে গুণ করব উপর থেকে নিচে। কত হলো 3 × 7 = 21। কি করলাম 3 × 7 = 21, উপর থেকে নিচে। তারপরে কোনাকুনি গুণ, 3 × 9 = 27, তারপরে কি আবার উপর থেকে নিচে গুণ, 5 × 9 = 45। কি করলাম, একবার উপর থেকে নিচে গুণ, একবার কোনাকুনি গুণ, একবার উপর থেকে নিচে গুণ। বোঝা গেছে? তাহলে যে সংখ্যাটা এলো একে দেখো আমি আবার ভাঙতে পারি, পারি কি না, পারি। কি দিয়ে, দেখো এই তিনটে সংখ্যা থেকে আমাকে কি বের করতে বলছি, রেশিও। আমরা কি জানি, রেশিও মানে কি হয়, সব থেকে মানে কি বলবো লোয়েস্ট ফর্মেটটা, তাই তো, সব থেকে ছোটটা। তার মানে এখানে তিনটে, এই যে 21, 27, 45কে 3 দিয়ে ভাগ করা যায়। 3 × 7 = 21, 3 × 9 = 27, 3 × 15 = 45। তাহলে এটা হয়ে গেল আনসার। বোঝা গেছে? বোঝা গেছে? এই দুটো মেথড যদি বুঝে থাকো, তোমাকে আর একটা মেথড দেখাবো, এবং সেটা হচ্ছে গিয়ে সব থেকে মাস্টারপিস। সেটা হচ্ছে গিয়ে সব থেকে মাস্টারপিস মেথড। দেখো তাহলে এটা কি বেরোলো, a/b/c এর মান। ঠিক আছে, এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে মাস্টারপিস। সেটা কি, এটাকে বলবো মাস্টারপিস, এটা হচ্ছে মাস্টার মেথড।
কেন মাস্টার মেথড বলছি? কারণ এটা দিয়ে তুমি সব কিছু সলভ করতে পারবে। কিন্তু এই দুটো মেথডও তোমার জেনে রাখা দরকার, কারণ সব সময় তুমি এই মেথডটা অ্যাপ্লাই করতে পারবে না, কারণ এই মেথডটা অ্যাপ্লাই করতে গেলে তোমায় খাতা পেন লাগাতেই হবে। ভালো করে বুঝে নাও আমি যেটা বলছি। আমি এটা দেখালাম কারণ কি? কারণ যদি তুমি কোনো অঙ্কের ক্ষেত্রে দেখো যে এই ধরনের বিকে বা সিকে বা একে তুমি এক করতে পারছো, সিমিলার করতে পারছো, সেকে তুমি মুখোমুখি করতে পারবে। বা এই মেথডটাও তুমি কিন্তু কতকটা হলেও মুখোমুখি করতে পারবে। কিন্তু এই মেথডটা মাস্টার মেথড, এটা দিয়ে তুমি অনেক অঙ্ক করতে পারবে, অনেক টাইপের অঙ্ক করতে পারবে, কিন্তু তোমায় খাতায় লিখতে হবে। কাজেই তিনটের কিন্তু আলাদা ক্যাটাগরি আছে, তিনটে কিন্তু আলাদা প্রসপেক্ট আছে, মানে আলাদা নিজস্ব জায়গা আছে। তো তাই জন্য আমাদের তিনটেই মনে রাখতে হবে। যদি তিনটে মনে রাখতে না পারো, দেন তোমার জন্য এই মেথডটা অবভিয়াসলি ভালো মেথড, কারণ এটাতে তোমাকে খুব তাড়াতাড়ি করতে হবে এবং সবথেকে বড় কথা অনেক অঙ্ক একসাথে করতে পারবে। ঠিক আছে? সেটা কি? A:B:C তুমি লিখে নেবে। কেন লিখবে A:B:C? কারণ তোমাকে A:B:C বের করতে বলেছে। বোঝা গেছে? এরপর A:B এর মান কত বলে দিয়েছে? 7:9। কত বলেছে? 7:9। তাহলে A:B এর মান যেটা বলেছে সেটা AB এর নিচে তুমি বসিয়ে দিলে। ওকে। তারপর B:C এর মান কত বলেছে? 3:5। B:C এর মান বলেছে কত? 3:5। তাহলে তুমি এই প্রথম লাইনে এটা বসিয়েছিলে, সেকেন্ড লাইনে তুমি এইটা বসিয়ে দিলে। কেন বসালে? কারণ B:C এর মান তোমাকে বলে দিয়েছে। এখানে দাগ কাটবে। তারপরে তুমি দেখো একটা জিনিস এখানে কিন্তু আমরা মিস করে গেছি। সেটা কি? সেটা হচ্ছে যে AB এর ক্ষেত্রে ABC তো আমি উপরে লিখেছি, প্রথমটায় A আর B এর মান দেওয়া আছে, C এর মান তো দেওয়া নেই। তাহলে C এর মানের জায়গাটা কি আছে? ব্ল্যাঙ্ক। দ্বিতীয় লাইনটায় B আর C এর মান দেওয়া আছে, A আর A এর মান তো দেওয়া নেই, তাহলে এর জায়গাটা কি আছে? ব্ল্যাঙ্ক। তো যখন ব্ল্যাঙ্ক থাকবে তখন আমরা কি করব? কপি পেস্ট। কি করব? কপি পেস্ট। কাকে কপি করব? তার যে কাছাকাছি আছে। কাছাকাছি কে আছে? 9। তাহলে 9কে কপি করে এখানে পেস্ট করে দিলাম, লিখে দিলাম 9। কি করব? কপি পেস্ট। এটা কাছাকাছি, একে তুলে এনে এখানে বসিয়ে দিলাম। এখানেও ব্ল্যাঙ্ক আছে, কি করব? কপি পেস্ট। 9কে 3কে কপি করলাম, এখানে বসিয়ে দিলাম। ক্লিয়ার? এরপরে কি করব? এরপরে কি করব? পরিষ্কার গুণ করব। কিরম গুণ? এইটাকে গুণ করব। 3 7 21, এটাকে গুণ করব। 3 9 27, 9 5 45। বোঝা গেছে? তাহলে দেখো সেম জিনিস এসছে। তাহলে এর মান কত আসবে? 7:9:15। তাহলে আমি কি বললাম? এই অঙ্কটা করার জন্য এটা হচ্ছে মাস্টার ফর্মুলা। এটা দিয়ে তুমি A:B বের করতে পারবে। যদি তোমাকে ধরো আরেকটু বড় দেয়, A:B:C:D দিয়ে দিল ধরো, সেটাও তুমি বের করতে পারবে। তুমি এটা দিয়ে এভরিথিং বের করতে পারবে। কিন্তু মুশকিল হচ্ছে এটা করতে গেলে তোমাকে খাতায় লিখেই করতে হবে। এটা করতে গেলে তুমি যখন মুখোমুখি করতে পারবে, কারণ মুখোমুখি করতে আমি দেখিয়েছি, জাস্ট এটাকে সমান করতে হবে, মুখোমুখি করতে পারবে। কিন্তু এটার লিমিটেশন হচ্ছে তোমাকে একটু বেশি ক্যালকুলেশন করতে হবে মাথায়। নো প্রবলেম। তোমাকে আমি 3খানা মেথড দেখালাম, মেথড 1, মেথড 2, মেথড 3। তোমার যেটা পছন্দ এই অঙ্কটার জন্য তুমি সেই মেথডটা অ্যাপ্লাই করো। ক্লিয়ার? আমরা ধীরে ধীরে অঙ্ক করব, কিন্তু আমরা যতগুলো অঙ্ক করব চেষ্টা করব যে ঠিকঠাক করে শিখতে, প্রপারলি শিখতে। একটা অঙ্ক যদি একাধিক মেথড থাকে, আমি তোমাদের অবশ্যই দেখানোর চেষ্টা করব একাধিক মেথডে, যাতে করে তোমার পছন্দের মেথডটা চুজ করতে সুবিধা হয়। বুঝতে পারছি এই ব্যাপারটা? একাধিক মেথড দেখানোর একটাই কারণ, যাতে করে তোমার পছন্দের মেথডটা তুমি যেটাই কমফোর্টেবল সেটা যাতে ঠিক করে চুজ করতে পারো। বোঝা গেছে? চলো দেখো এই অঙ্কটা দেখো। দেখো এটাও সিজিএলে আসা অঙ্ক। দেখো অঙ্কটা দেখে একটু ভয়ঙ্কর লাগলেও অঙ্কটা কিন্তু খুব ইজি। দেখো এখানে কি আছে? m/n সমান 3/2। আমি m:3:2 আমি এটা কিভাবে লিখতে পারি? পারি তো? সিমিলারলি আমি এটাকেও এভাবে লিখতে পারি তো? 4m + 5n বাই 4m - 5n লেখা যায়। ঠিক আছে? এবার দেখো এই অঙ্কটা করারও দুটো মেথড আছে, কিন্তু আমি দুটো মেথড দেখাচ্ছি না,
একটাই দেখাচ্ছি আপাতত, সেটাই ইজি হবে। এই সেন্সে বলছি যে এই অঙ্কটা সেকেন্ড মেথড তোমাকে যদি দেখাতে যাইও সেটা খুব একটা ফ্রুটফুল হবে না, ঠিক আছে। দেখো এখানে m/n এর মান তোমাকে বলে দিয়েছে 3:2। আমি ধরে নেব m এর মান 3, n এর মান 2, কারণ কি এটা সমানের উপরে আছে, এটাও লবে আছে, এটাও লবে আছে, এটাও হর, এটাও হর। তাহলে আমি রেশিওর কনসেপ্টে কি জানি, m/n সমান 3/2, মানে কি m মানে 3, n মানে 2, মোটামুটি কাছাকাছি হচ্ছে, তাই তো আমরা শিখেছিলাম, তাই না। তাহলে আমি দেখো এই প্রত্যেকটা m এর জায়গায় আমি বসিয়ে দেব 3, n এর জায়গায় বসিয়ে দেব 2, m এর জায়গায় 3, n এর জায়গায় 2। তাহলে কি হবে, 4×3 = 12 প্লাস 5×2 = 10, নিচে 4×3 = 12 মাইনাস 10, তাহলে কত হচ্ছে 22/2 মানে হলো 11/1। তাহলে আনসার কত আসবে, 11/1 মানে কত, 11:1। দেখো এখানে ঘাবড়ে যেও না, তোমরা হয়তো 22/2 করো তো 11 করে দেবে, দিয়ে 11 তোমার কাছে পূর্ণ সংখ্যা চলে এলো, তুমি বললে এর 11 পূর্ণ সংখ্যা, তো এখানে তো আমার পূর্ণ সংখ্যা দিয়ে কোনো উত্তর নেই, হবে কি না। 22কে 2 দিয়ে ভাগ করলে তুমি 11 পাচ্ছ, তো তুমি যখন 11 পেয়ে যাবে না তখন তোমার মাথায় আসবে আরে 11 থেকে উত্তর নেই, তাহলে বোধহয় অঙ্কটা আমি ভুল করেছি। কিন্তু সবসময় মনে রাখবে যে কোনো পূর্ণ সংখ্যা মানেই তার নিচে 1 থাকে, বোঝা গেছে। মানে বেসিক্যালি এটা কি হচ্ছে, একে 2 দিয়ে তো কাটছি না, আমি যেটাকে 2 দিয়ে কাটি তা কি আমি জিনিসটা কেমন হচ্ছে আশা করি তোমরা বুঝতে পারবে। এবার 2 দিয়ে কাটি, তাহলে 2 11 বা 11 দুগুণে 22, 2 1কে 2, তাই জন্য 11/1, বোঝা গেছে তো। কাজে পূর্ণ সংখ্যা চলে এলে ঘাবড়ে যাওয়ার কিন্তু কোনো কারণ নেই, ঠিক আছে। চলো তাহলে এতক্ষণ আমরা দেখছিলাম যে যা সংখ্যা ছিল সেগুলো পূর্ণ সংখ্যা, এখন আমাদের কাছে যে অঙ্কটা এসছে সেখানে কিন্তু এগুলো ফ্র্যাকশন এসছে, তাই তো। 1-এর 2, 3-এর 8, 1-এর 3, 5-এর 9 এভাবে চলে এসছে। তো সেক্ষেত্রে আমরা কি করব, যদি আমাদের কাছে ফ্র্যাকশন চলে আসে তো আমরা কি করব, দেখো যখন তোমার কাছে এরকম চলে আসবে না, চেষ্টা করবে কেটে ছোট করে নিতে। যখন তোমার কাছে এই ধরনের ফ্র্যাকশন আসে, ভালো করে শুনে নাও, যখন তোমার কাছে এই ধরনের ফ্র্যাকশন আসবে তখন মনে রাখবে এই যে ফ্র্যাকশনটা তুমি পেয়েছো এর লবের সাথে লব, লবের সঙ্গে লব আর হরের সঙ্গে হর কি হয়, কাটাকুটি হয়, কাটাকুটি হয়, বোঝা গেছে। লবের সঙ্গে লব মানে কি, 1 আর 3 কাটাকুটি যাবে, যাবে না। 2 আর 8 কাটাকুটি যাবে, হ্যাঁ যাবে, 2 1কে 2, 2 4 8, ঠিক আছে। 1 আর 5 কাটাকুটি যাবে না, 3 আর 9, 3 1কে 3, 3 3 9, 3 5 যাবে না, 2 2 4, 2 3 6, কাটাকুটি যাচ্ছে। তাহলে পেলাম কি, a/b এর মান কত পাচ্ছি, 1/1 = 3/4। এবার আমি কি করবো বলো তো, এবার যেটা আমি করব সেটা হচ্ছে যে ক্রস মাল্টিপ্লিকেশন করে দেব, ক্রস গুণ মানে এর সাথে এর গুণ আর এর সাথে এর গুণ, তাহলে আসছে কত, 4 1কে 4 = 3 1কে 3, তার মানে a/b এর মান কত পেলাম, 4:3। সিমিলারলি b/c এর মান কত হবে বলো, কত আসছে, 1/1 = 5/3, তাহলে কত আসছে, 3 1কে 3 = 5 1কে 5, তাই তো। এবারে c/d কত আসছে, কত আছে, 5/3 = 3/2, তাহলে কত আসছে, 5 2 10 = 9। তাহলে a/b, b/c আর c/d আমি পেয়ে গেছি। এবার তোমাকে বের করতে দিয়েছে
এ ইজ টু বি ইজ টু সি ইজ টু ডি। তাহলে এবার আমি কী করে বের করবো? দেখো আমরা সেই যে আগের অঙ্কতে বলেছিলাম, আগের অঙ্কটায় যে মাস্টার স্ট্র্যাটেজি একটা বলেছিলাম, সেটা কি? ABCD। দেখো এ ইজ টু বি ইজ টু সি ইজ টু ডি, চারটি আমি লিখে নিলাম। এবার যেমন যেমন মান দেওয়া আছে তেমন তেমন মান আমি বসিয়ে দেবো। ওকে, এ ইজ টু বি এর মান কত? 4:3। বি ইজ টু সি কত? 3:5। আর সি ইজ টু ডি কত? 10:9। তাহলে এর পরের কাজ কি আমার? যে জায়গাগুলো ফাঁকা থেকে যাচ্ছে সেই জায়গাগুলো কপি পেস্ট, তাই তো? তাহলে দেখো ফাঁকা থাকছে কোনটা? এইটা। তাহলে কপি পেস্ট করলে কত হবে? 3। এটা ফাঁকা থাকছে কত হবে? 5। আর এটা থাকছে কত হবে? 3। 10 আছে, তার মানে এটা কত হবে? 10। তাই তো? এবার কি করব? গুণ। 4 3 12 10 কে 120। কত? 3 3 9, 9 10 90। এর উপরে লিখে ফেলেছি, দাঁড়াও ঠিক করে লিখে দিই। কত হবে? 120 ইজ টু কত হচ্ছে এটা? 90 ইজ টু 150 ইজ টু কত? 5 3 15, 9 15 135। তাহলে 120 90 150 135 কত দিয়ে যাবে? দেখো 15 দিয়ে যাবে। কত হবে? 8 15 120, এখানেই লিখি 8 15 120, 6 15 90। দেখো 8:6 সামথিং হবে আনসার। দেখো এখানে 8:6 আছেই, তাই না? 10 আর 9, তাহলে এটা হয়ে গেল আনসার। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কনসেপ্টের দিক থেকে, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট কিন্তু কনসেপ্টের দিক থেকে। তাহলে এখান থেকে আমরা কি কি জিনিস শিখলাম? প্রথমত এটা শিখলাম যে যদি আমার কাছে কোনো ফ্র্যাকশন থাকে এই ধরনের, তাহলে লব আর হর কিন্তু কাটাকুটি করা যেতে পারে। ফার্স্ট আমরা এটা জেনেছি, লব আর হর কাটাকুটি করা যেতে পারে। কাটাকুটি করেছি। কাটাকুটি করার পর যে ফ্র্যাকশনটা এসছে সেই ফ্র্যাকশনটাকে আমরা কি করেছি? এইটা হচ্ছে স্টেপ নাম্বার 2, তাই তো? স্টেপ নাম্বার 2 এ আমরা কি করেছি? স্টেপ নাম্বার 2 এ কি করেছি? কাটাকুটি করার পর কি করছি? ক্রস মাল্টিপ্লিকেশন বা বজ্র গুণন করে দিয়েছি যে পোর্শনটা আসছে, দিয়ে আমি কিন্তু সোজা সাপটা ভ্যালু একটা পেয়েছি। সোজা সাপটা ভ্যালু যখন পেয়ে গেলাম তখন তারপরে আমরা এখানে এলাম স্টেপ নাম্বার 3-তে। এখানে কি করেছি? স্টেপ নাম্বার 3 কিন্তু এভাবে আমরা এই পদ্ধতি আমরা আগেই শিখেছিলাম, সেটাকে আমরা অ্যাপ্লাই করে দিলাম। আশা করি ক্লিয়ার হয়ে গেছে ব্যাপারটা, নো ইস্যু। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে মুভ করছি আমরা। দেখো আমরা 2 নম্বরের অঙ্কে কি করেছিলাম যে এম আর এন এর একটা মান পেয়েছিলাম, সেখান থেকে একটা মান আমাকে বের করতে হয়েছিল। এই অঙ্কটায় দেখো আমায় কিন্তু কোনো স্পষ্ট করে মান বের করতে দেয়নি, আমাকে এক্স আর ওয়াইয়ের ভ্যালু বের করতে দিয়েছে, এক্স ইজ টু ওয়াইয়ের মান, যেখানে কিন্তু আমাকে এরকম একটা অদ্ভুত একটা ইকুয়েশন দিয়ে দিয়েছে। আমরা এটাই কি করব? দেখো 2x plus 3y by 2x minus 3y is equal to 3/2। ঠিক আছে, দেখো এই অঙ্কটা করার দুটো মেথড আছে। ঠিক আছে, আমি প্রথমে মেথড 1টায় আসছি। তুমি কিভাবে করতে পারো? সিম্পল বজ্রগুণন তুমি করতে পারো, সিম্পল বজ্রগুণন তুমি করতে পারো। মেথড নাম্বার 1,
সিম্পল বজ্রগুণন। বজ্রগুণন মানে আমরা কি জানি অলওয়েজ, বজ্রগুণন মানে কি জানি, কোনাকুনি গুণ, তাই তো। তার মানে কি এর সাথে এর গুণ, এর সাথে এর গুণ। তার মানে জিনিসটা হচ্ছে কেমন, এই 2কে আমি গুণ করব 2x প্লাস 3y তার সাথে, আর সমান করে এই 3কে আমি গুণ করব 2x মাইনাস 3y এর সাথে, দিয়ে কত আসছে 4x প্লাস 6y ইজ ইকুয়াল টু 6x মাইনাস 9y। দিয়ে আমি কী করবো, এক্স আর ওয়াইকে একদিকে নিয়ে যাবো, মানে একদিকে এক্স একদিকে ওয়াই, ঠিক আছে। দেখো ওয়াইটার দিকে নেগেটিভ আছে, তাহলে ওয়াইটাকে আমি এইদিকে নিয়ে আসছি, আর এই এক্সটাকে আমি এদিকে নিয়ে গেলাম। তাহলে তোমরা কি জানো, তাহলে ওয়াইকে আমি এদিকে নিয়ে আসছি মানে কি, বাঁ দিকটা তো ওয়াইয়ের ঘর, ওয়াই তো বাঁ দিকে আছে, এখানে 6y তো আছে, আমি ওয়াইকে ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে এলাম। তাহলে সাইড যদি চেঞ্জ হয়, ডান দিক থেকে বাঁ দিকে এলে কী হয়ে যাবে, চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, 9y হয়ে যাবে, মাইনাস ছিল প্লাস হয়ে যাবে। 6xটা এদিকে ছিলই, 4xটাকে এদিকে নিয়ে এলে কী হয়ে যাবে, মাইনাস 4x। তাহলে আমি কি বলতে পারি, 9 আর 6 15y সমান কত হচ্ছে, এটা 2x। তার মানে y বাই এক্স এর মান কত হয়ে যাবে, 2/15। তার মানে তোমাকে কি বের করতে বলেছে, x বাই ওয়াই, তাহলে x বাই ওয়াই এর মান কত হয়ে যাবে, 15:2। বোঝা গেছে? এখানটা হয়তো তোমরা অনেকে বুঝতে পারলে না, আমি এই জায়গাটায় আসছি একটু পরে, জাস্ট একটু পরে, ঠিক আছে। তার আগে মেথড নাম্বার 2টা একটু ডিসকাস করি। মেথড নাম্বার 2, মেথড নাম্বার 2তে আমরা কি করতে পারি, সেটা হচ্ছে গিয়ে 2x প্লাস 3y বাই 2x মাইনাস 3y ইজ ইকুয়াল টু 3/2, তাই তো। এটাকে আমরা কীভাবে করতে পারি, এর পদ্ধতিটার নাম হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া। কি নাম, যোগ ভাগ প্রক্রিয়া, ঠিক আছে। কীরকম, 2x প্লাস 3y প্লাস 2x মাইনাস 3y বাই 2x প্লাস 3y মাইনাস 2x মাইনাস 3y ইজ ইকুয়াল টু 3 প্লাস 2 3 মাইনাস 2, ঠিক আছে। কি করলাম, এটা লবে আছে, যা লেখা আছে, এই হরটাকে একবার যোগ করলাম, একবার বিয়োগ করলাম। আবার বলছি, লবে যা আছে, এটাকে একবার হরটাকে যোগ করলাম, একবার হরটা বিয়োগ করলাম। বোঝা গেছে কি করলাম, দেখো 2x প্লাস 3y প্লাস 2x মাইনাস 3y আর 2x প্লাস 3y মাইনাস এইটা। তাহলে কি হবে, দেখো এখান থেকে আমি কি পাচ্ছি, 2x প্লাস 3y প্লাস 2x মাইনাস 3y, আর নিচে 2x প্লাস 3y মাইনাস 2x মাইনাসে মাইনাসে প্লাস কত হবে 3y, তার মান কত হচ্ছে 5/1। তাহলে এখান থেকে দেখো 3y কেটে গেল, আর এখান থেকে 2x কেটে গেল। তাহলে উপরে পড়ে কত রইল, 2x আর 2x 4x, আর নিচে কত পড়ে রইল 6y ইজ ইকাল টু 5/1। তার মানে x বাই ওয়াই সমান কত হচ্ছে, 5 3 15/4। 2 আর 2 4 আর 3 আর 3 6, ও সরি 6 5 30/4। আচ্ছা আচ্ছা, এটা কত হয়ে যাচ্ছে 30/4, মানে হচ্ছে গিয়ে 15/2। তাহলে x ইজ টু y সমান কত আসছে 15/2, ঠিক আছে। এবার তোমাদের একটা কথা আমি বলি, তোমাদের হয়তো এই মেথড 2টা অনেকে একটু গন্ডগোলে লাগলো, ঠিক আছে। মেথড 2টা কেন ইম্পর্টেন্ট আমি তোমাদের বলছি, শোনো। মেথড 2টা কেন ইজি, রাদার কেন ইজি, ভালো করে শোনো। হয়তো তোমাদের অনেকের কাছে মেথড 2টা সোজা শক্ত লেগেছে। কেন শক্ত লেগেছে, কারণ এই মেথডটার সঙ্গে তোমরা পরিচিত নও, এটার সাথে তোমরা অনেক বেশি পরিচিত, তাই জন্য এটা ইজি লেগেছে। কিন্তু এটা ক্যালকুলেটিভ, এটা ক্যালকুলেশন বেশি আছে, এখানে ক্যালকুলেশন কম আছে। দেখে মনে হচ্ছে অনেক বেশি, বাট ক্যালকুলেশন কম। কেন কম বলছি, তোমরা যখন অঙ্কটা পরীক্ষার খাতায় করবে তখন তুমি কি জানো, এটা প্লাস এটা, এটা ভালো করে বোঝো,
এই উপরের পোর্শনটা প্লাস নিচের পোর্শনটা, উপরের পোর্শনে 3y দেখতে পাচ্ছ, নিচের পোর্শনে 3y দেখতে পাচ্ছ, এটা পজিটিভ এটা নেগেটিভ, তুমি জানো কেটে যাবে। কাজেই এক্সামে তুমি যখন অঙ্কটা করবে, তুমি যদি এই প্রসেসটা করতে চাও এক্সামে, তাহলে তোমাকে পুরোটাই করতে হবে, কোনো সাবস্টিটিউট নেই। তুমি যদি এই মেথডটা করো তাহলে তুমি কীভাবে করবে, দেখো তুমি কি জানতে পারছো, এখানে ওয়াইটা কেটে যাচ্ছে প্রথম ক্ষেত্রে, তাই তো? তুমি যখন প্লাস করবে, এটা প্লাস এটা, তখন ওয়াইটা কেটে যাবে, তার মানে তুমি উপরে লিখতে পারবে 4x পরিষ্কার। নিচেরটায় যখন তুমি আসবে এটা মাইনাস এটা, তাহলে মাইনাস মানে কি, এটা এখানে মাইনাস হয়ে যাবে, এখানে প্লাস হয়ে যাবে, তার মানে 3 3 6 6y ইজিক্যাল টু 3 আর 2 5 আর 1, তার মানে x/y সমান বলতে পারবে, এটা কেটে দাও, 2 2 4 2 3 6, কত হচ্ছে 15/2। মাথার ঢাক্কান খুলছে? বোঝা যাচ্ছে আমি কি বলছি? যদি না বোঝা যায় কোনো অসুবিধা নেই, আবার বলছি, তুমি যদি মেথড 2টা বুঝতে পারো তাহলে পরীক্ষার খাতায় তুমি অঙ্কটা শুরু করবে এই জায়গা থেকে। তুমি যদি মেথড 2 বুঝতে পারো অঙ্কটা শুরু করবে এখান থেকে। যদি মেথড 1 বুঝতে পারো নো ইস্যু, করতে পারো, টাইম কনজিউমিং হবে বেশি। দেখতে কম্পারেটিভলি ইজি, বুঝতে ইজি, তাই টাইম বেশি খাবে। একটু কম্পারেটিভলি একটু শক্ত, বাট বুঝতে পারলে খুব ইজি। পদ্ধতির নাম কি, যোগ ভাগ পদ্ধতি, মনে রাখার দরকার নেই নামটা। আমরা কি দেখতে পাচ্ছি, যখন এরকম আছে আমরা কি দেখব, আমাকে কি বের করতে হবে, x/y মানে x/y বের করতে হবে, তো আমাকে x/y বের করতে হবে। তো আমরা কি করব, x আর y আমি কি করছি, ওপরে আছে নিচেও আছে, আমার মোটিভ কি, কাটবো, এক্স আর ওয়াইটাকে আমি কাটবো। এখানে +3y এখানে -3y, আমি যদি এটার সাথে এটা যোগ করি, কি করেছি, এটার সাথে যোগ করেছি, লবের সাথে হর যোগ করেছি, লবের সাথে হর বিয়োগ করেছি, লবের সাথে হর যোগ করেছি বাই লবের সাথে হর বিয়োগ করেছি। তাই লবের সাথে হর যখন আমি যোগ করছি, যখন আমি বুঝবো, যখন এই পরীক্ষার খাতা অবধি যাব, এটার সঙ্গে যখন এটা যোগ করব, তখন কি হবে, এটা 3y এটা -3y কেটে যাবে, যাবে তো, এটা কেটে যাবে। দেখো কেটে গেছে, এখানে দেখো কেটে গেছে। এটা আমি এই স্টেপটা খাতায় করব না তো, এটা তো মেন্টালি হয়ে যাবে আমার, ক্যালকুলেশন তো নেই রে বাবা, শুধু চিহ্ন আছে, বুঝতে পারবো না, কেটে যাবে। এখানে এসো, যখন মাইনাস করব, কি হয়েছে দেখো, এই মাইনাসটা গুণ করেছি, এই মাইনাসটা এর সাথে গুণ হয়েছে, মাইনাসটাই ব্র্যাকেটের বাইরে আছে, মানে কি এই মাইনাস এই প্লাসের সঙ্গে গুণ হয়ে কি হয়েছে, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে আমি যখন এটা বিয়োগ করব তখন কি হবে, এই 2 আর এই 2 কেটে যাবে, এক্সট্রা ওয়াইটা প্লাস হয়ে যাবে 6y। দেখো সেটাই হয়েছে, আমি ডিরেক্টলি এইখানে আসতে পারবো। বোঝা গেছে? যদি না বুঝতে পারো আরও 2-3 বার দেখো, কিন্তু আমি এক্সপেক্ট করব তোমরা এই সেকেন্ড পদ্ধতিটা বুঝবে, তোমাদের জন্য ভীষণ উপকার হবে, পরীক্ষার জন্য বিশেষ করে। ক্লিয়ার? চলো নেক্সট। দেখো 6x² প্লাস 6y² ইজিক্যাল টু 13xy হলে x/y এর মান কত? আবার এসএসসির এক্সামে এসেছিল, এটা ভেবো না যে তোমাদের পরীক্ষায় আসবে না। দেখো তোমাদের একটা কথা বলি, এই কথাটা কেন বলে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে রেশিও প্রপোর্শনের অঙ্ক আমরা করছি, তো রেশিও প্রপোর্শনের 2 ধরনের অঙ্ক হয়, একটা হচ্ছে লেখা অঙ্ক হয়, আর একটা এই ধরনের অঙ্ক হয়, ঠিক আছে? তুমি যে জায়গায় তুমি যে জায়গাতেই তুমি পড়তে যাও না কেন, তুমি যেখানে ইউটিউব চ্যানেল দেখো না কেন, তোমায় কিন্তু রেশিও প্রপোর্শনে লেখা অঙ্কই করাবে। কি বললাম? রেশিও প্রপোর্শনে লেখা অঙ্কই করাবে। বড়জোর আমি প্রথমের দিকে যে অঙ্কগুলো করিয়েছি, ঠিক আছে, সেই অঙ্কগুলো তোমায় করিয়ে দিতে পারে। হয়তো তোমাকে বলতে পারে এটা তো অ্যালজেব্রার অঙ্ক দিয়েছে তোমাকে, না এগুলো অ্যালজেব্রার অঙ্ক নয়। তুমি যখন পিএসসির কোনো পরীক্ষায় বসতে যাবে, এখনকার যা টাফ কম্পিটিশন, যারা পিএসসি পরীক্ষা ক্র্যাক করে গেছে অলরেডি, তারা জানে যে এখনকার যা টাফ কম্পিটিশন, তোমাকে এই ধরনের প্রশ্নের সম্মুখীন হতেই হবে। এবং তোমাকে যদি অঙ্কে ভালো মার্কস স্কোর করতে হয়, তাহলে
এই ধরনের অঙ্ক করতে পারতেই হবে, কোনো সাবস্টিটিউট নেই। অঙ্কর যে নাম্বারটা তুমি পাবে অঙ্কে তুমি যত ভালো স্কোর করতে পারবে তুমি তত অন্যদের থেকে এগিয়ে থাকবে। আর কম্পিটিটিভে এক একটা নম্বর কিন্তু বিশাল ইম্পর্টেন্ট, প্রত্যেকটা নম্বর বিশাল ইম্পর্টেন্ট। কাজেই তুমি যদি এই ধরনের অঙ্ক করতে পারো, ব্যাস কেল্লা ফতে, তুমি অনেকের থেকে অনেক এগিয়ে যাবে। ঠিক আছে, কাজেই গতানুগতিক যে পদ্ধতিতে অঙ্ক চলে আসছে, গতানুগতিক যে অঙ্ক তোমাকে সমস্ত চ্যানেল করিয়ে যাচ্ছে, ঠিক আছে, সেইগুলো তো দেখে লাভ নেই না বিশেষ। আমি বলছি না যে তুমি এটা অবশ্যই দেখো, এটাকেই তোমায় দেখতে হবে, আমি সেটা কিন্তু বলছি না। আমি বলছি যে তোমাকে এই ধরনের অঙ্ক শিখতে হবে। কিন্তু আমি দেখেছি ম্যাক্সিমাম চ্যানেল যারা পিএসসির জন্য পড়িয়ে থাকে, বা তোমরা যেখানে পিএসসির জন্য পড়ছো সেখানে কিন্তু এই ধরনের জিনিসগুলোকে স্কিপ করে যায়। এই ধরনের জিনিসগুলো কিন্তু খুব বেশি দেখানো হয় না। তার জন্য আমরা এই জিনিসগুলোকে এমফেসাইজ করছি, আমরা এগুলোকে দেখাচ্ছি, যাতে তোমার ধরো রেশিও পোর্শন থেকে 4টে অঙ্ক এলো, তার মধ্যে 3টে অঙ্ক এলো ধরো লেখা অঙ্ক, একটা অঙ্ক ধরো এইটা, এই লেখা অঙ্ক তো সবাই করে আসতে পারবে। তুমি ডিফারেন্সিয়েট কোথায় করবে? এই 1 নাম্বারে। ঠিক আছে, ধরো কাট অফ হয়েছে, ধরো পরীক্ষা 100 নাম্বারের, কাট অফ 75, যে 74 পেল সে কিন্তু ফেল, যে 76 পেল সে কিন্তু পাস, ইভেন যে 75 পেল সেও পাস। তাহলে তুমি যদি 74 পেয়ে গেলে তুমি কিন্তু পরের বছরের প্রিপারেশন নিতে থাকলে পরীক্ষার জন্য। কিন্তু যে 75 পেল, তোমার থেকে জাস্ট একটা নাম্বার বেশি পেল, সে কিন্তু চাকরি পেয়ে গেল, মাস গেলে 30,000 টাকা বেতন ড্র করছে। কাজে একটা নাম্বার কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট, প্রত্যেকটা নাম্বার, ফাইট ফর ইচ অ্যান্ড এভরি নাম্বার, প্রত্যেকটা নাম্বারের জন্য আমাদের লড়তে হবে। বুঝতে পেরেছো? যেন পরীক্ষার হল থেকে বেরিয়ে আমাদের হাহুতাশ করতে না হয় যে কেন আমি একটু পড়লাম না। ঠিক আছে, তো দেখো এই অঙ্কটা আমরা করব। এই অঙ্কটা করার জন্য আমরা যে পদ্ধতিটা আমার বেস্ট বলে মনে হয় সেটা হচ্ছে অপশন টেস্ট। কি? অপশন টেস্ট। দেখো তোমাকে যদি কম্পিটিটিভের অঙ্কে ক্র্যাক করে আসতে হয়, তাহলে তোমাকে যেমন ম্যাথ জানতে হবে, সেরকম অপশন টেস্টও জানতে হবে। অপশন, TION, টেস্ট। তোমাকে অঙ্কটা সঠিক উত্তর করা নিয়ে ব্যাপার, কি করে করছো কেউ দেখতে যাবে না তো। আমি অপশন দেখেই করি না, প্রশ্ন দেওয়া আছে, 4টের মধ্যে যে কোনো একটা উত্তরও ঠিক, আমাকে চিনে নিতে হবে। অপশন টেস্ট মানে কি? x/y বলেছে, তো তার মানে এই 4টের মধ্যে কোনো একটার মান x/y হবে, তাই তো। আমি যদি 1 নাম্বার অপশনটাকে পিক করি, তাহলে আমি কি পাচ্ছি? x/y এর মান একবার বলেছে কত? 1:2, একবার বলেছে 2:1। আমি কি করছি? অপশন টেস্ট করছি। কি করছি? অপশন টেস্ট। তাহলে আমি এই যে ভ্যালুটা আছে না এইটার, এখানে আমি x এর মান 1 বসিয়ে দেখব। x এর মানকে আমি কত বসাবো? 1 বসিয়ে দেখব। তাহলে x এর মান 1 বসলে কত হবে? 6, 1 স্কোয়ার মানে কত? 1, প্লাস x এর মান 2 বসাবো, তাহলে কত হবে এখানে? 6 ইন্টু 2 স্কোয়ার মানে কত? 4। তাহলে কত হচ্ছে? 6 প্লাস 4 6 24, 24 আর 6 কত? 30, তাই তো। আচ্ছা, এবার আমি এখানে আসবো, এটা কি লেফট হ্যান্ড সাইডে ভ্যালু পেলাম। এবার তুমি আমাকে বলো, এখানে আসছে 30, এখানে আছে 13, জীবনও মিলবে? জীবনও মিলবে? জীবনও মিলবে না, কারণ 30কে 13 দিয়ে ভাগ করা যায় না, তাই না। কাজেই প্রথমটা তো হলো না। 3 আর 2 দেখো। এবার এটা হলো অপশন এ বলেছিলাম, এবার অপশন বি চেক করব। কত আছে? 3 আর 2, তাহলে 6 ইন্টু 3 স্কোয়ার, 3 আর 2 বলেছে তো, তাহলে 3 মানে কত? 3 স্কোয়ার মানে 9, প্লাস 6 গণিত 2 স্কোয়ার মানে 4, তার মানে 6 9 54, প্লাস 4 6 24, 4 আর 4 8, 5 আর 2 60। ঠিক আছে, এবার এখানে এসো, তাহলে এটা কি পেলাম আমি? এই বাঁ দিকের পার্টটার আনসার পেলাম এটা,
তাই তো? এবার ডান দিকের পার্টটা কত আছে? 13xy। তাহলে 13 গণিত x এর মান কত? 3:2। তাহলে 13 গণিত কত হবে? 3 দুগুণে 6, তাহলে 6 13 78। তা দেখো মিলে যাচ্ছে এটা আর এটা। তাহলে অপশন বি হয়ে গেল আনসার। কি করলাম? এক্স আর ওয়াই এর মানকে আমি নিলাম এখানে, দিয়ে এক্স আর ওয়াই এর মানকে জাস্ট পুট করলাম, দিয়ে দেখলাম যে বাঁ দিকের মান আর ডান দিকের মান সমান হচ্ছে কিনা। 1 নাম্বার অপশনের ক্ষেত্রে সমান হচ্ছে না, 2 নাম্বার অপশনের ক্ষেত্রে সমান হচ্ছে, তাই 2 নাম্বার অপশনটা হয়ে গেল আনসার। বোঝা গেছে তো? চলো নেক্সট। দেখো এটাও কিন্তু এসএসসি সিজিএল এর অঙ্ক। A:B দিয়ে দিয়েছে, B:C দিয়ে দিয়েছে। তোমাকে বলেছে এ বি আর সি এর মান বসাতে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস a স্কোয়ার ইজ টু বি স্কোয়ার ইজ টু বিসি। কি করে হবে? দেখো আমি কি বলেছিলাম আগে, যে এই ধরনের অঙ্ক যখন দেবে পিওর মান বসিয়ে দেবে, কিন্তু মুশকিল হচ্ছে যে এখানে কার মান বসাবে। এখানে এ এর মান 2 পাচ্ছ, বি এর মান 3 পাচ্ছ, আবার এখানে বি এর মান 4 পেয়ে যাচ্ছ, সি এর মান 5 পাচ্ছ। তাহলে এখানকার বি এর মান আর এখানকার বি এর মান তো সমান নয়। তাহলে তুমি এখানকার বিতে আর এখানকার বিতে কোন মান বসাবে, তাই না? তাহলে আমাকে এমন একটা মান বের করতে হবে যেটা এ বি সির সাথে সম্পর্কিত, মানে এ বি সির সাথে কমন, তাই না? সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? সেই আগের মেথডে আমরা ফিরে যাব, যেখানে এ বি আর সি এর মানকে আমরা তিনটে মানকে আমরা একসাথে অ্যাকুমুলেট করতে পারবো, তাই তো? তাহলে আমরা এখানে কি জানি? এ ইজ টু বি এর মান কত? 2:3। বি ইজ টু সি এর মান কত? 4:5। তাই তো বলে দিয়েছে। তা তুমি তোমার ইচ্ছা মতো যে কোনো মেথডে করতে পারো, ঠিক আছে? মেথড বলো, যাই খুশি মেথডে করো না কেন। তাহলে কি হবে? এ ইজ টু বি ইজ টু সি এর মান কত হবে? 4 দুগুণে 8, 4 3 12, 5 3 15। এটা কি করে করলাম? প্রথমে এরকম, তারপরে এরকম, তারপরে এরকম। আমি অলরেডি এটা বলেছি, তাই না? প্রথমে এটা গুণ করলাম, তারপরে এটা গুণ করলাম, তারপরে এটা গুণ করলাম। 4 দুগুণে 8, 4 3 12, 5 3 15। ঠিক আছে? অথবা তুমি যদি মনে করো না আমি এটা করব না, আমার এটা ভাল লাগছে না, আমি সেই মেথডটাই করব। কোন মেথডটাই? এ ইজ টু বি ইজ টু সি বসিয়ে নিলাম। এ ইজ টু বি কত? 2:3। বি ইজ টু সি কত? 4:5। তাহলে যেগুলো ব্ল্যাঙ্ক আছে কি করলাম? কপি পেস্ট, মানে 3, কপি পেস্ট মানে 4, মানে 4 দুগুণে 8, 4 3 12, 5 3 15। তাহলে এই দুই ক্ষেত্রেই কিন্তু আমার মান এলো সেম। তাহলে 8 12 15। তাহলে এখানে কি পাচ্ছি? এ বি সি এর মান আমি কিন্তু পেয়ে গেলাম অলরেডি। এইবার আমি আসবো আসল অঙ্কে, মানে এই অঙ্কটা শুরু করার আগে, মানে আমার এইখানে মান বসানোর আগে আমার এটা খাঁচাটা শুধুমাত্র তৈরি হলো। করতে থাকো। কি বলেছে? এ স্কোয়ার ইজ টু বি স্কোয়ার ইজ টু বিসি, তাই তো? তাহলে এর মান কত পেয়েছি? 8। তাহলে এ স্কোয়ারের মান কত হবে? 8 স্কোয়ার ইজ টু, তাহলে এখান থেকে এর মান কত? 8, বি এর মান 12, সি এর মান 15, তাই তো?
তাহলে বি এর মান কত হবে 12 স্কোয়ার, আর সি এর মান কত হবে 15, সি তো নাই, তাহলে কি আছে বিসি। তাহলে বিসি মানে কত 12 গুণিত 15। তোমাকে রেশিও বের করতে হবে, সাংঘাতিক ব্যাপার। তাহলে 8 স্কোয়ার কত, দেখো আমরা কাজ করি, ভালো করে দেখো। হ্যাঁ, আমি ভেঙে করছি, হ্যাঁ পরীক্ষা এত ভাঙার দরকার নেই, মনে মনে করবে, জাস্ট ভেঙে করছি আমি। ঠিক আছে, ভালো করে দেখো এই জায়গাটা 8, 12, 15, আমাকে রেশিও বের করতে হবে। তো রেশিও বের করা মানে কি, মানে এমন কিছু সংখ্যা আছে যে সংখ্যাগুলোকে দিয়ে আমি এগুলোকে বাদ দিতে পারি, মানে এমন একটা কমন সংখ্যা আমাকে খুঁজে বের করতে হবে যেটা তিনটের মধ্যেই আছে। এটা 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 এর মধ্যে এমন কি সংখ্যা যেটা তিনটের মধ্যেই আছে, 8, 12 আর 15। এখানে 8 × 8, 12 × 12, 12 × 15, ম্যাক্সিমাম কত সংখ্যা থাকতে পারে যেটা তিনটের মধ্যেই আছে, ভাবো তো একটু। ম্যাক্সিমাম 4 থাকতে পারে না, কারণ কি আমি এখান থেকে 4 নিয়ে নিই, দেখো এখান থেকে 4 যেতে পারে, এখান থেকেও এটা, এখান থেকেও এটা যেতে পারে, এখান থেকেও 4 যেতে পারে, এখান থেকেও 4 যেতে পারে, 4-এর বেশি কিছু যাবে কি, যাবে না। তাহলে এখান থেকে একমাত্র 4 এমন একটা সংখ্যা হতে পারে যেটা তিনটে থেকেই যাচ্ছে। তাই যদি 4 বেরিয়ে যায় এখান থেকে 4 বেরোলে কত হচ্ছে, 8কে 4 দিয়ে ভাগ করলে কত হয় 2, তাহলে 8 দুগুণে এখানে হয়ে যাবে 16। এখান থেকে যদি 4 বেরিয়ে যায় কত হবে, তাহলে 12, একটা 12 থেকে 4কে ভাগ করলে কত হয় 3, তাহলে 3 12 36, তাই তো। আর এখান থেকে 4 বেরিয়ে গেলে কত হবে, এখান থেকে 4 3 12, মানে 3 15 45 হয়ে গেল আনসার। এটাকে কখনোই গুণ করার চেষ্টা করবে না, আমার বক্তব্য হচ্ছে এটাই যে এটাকে কখনো আননেসেসারি গুণ করার চেষ্টা করবে না, বোঝা গেছে। কত হলো 16, 36, 45, কি বললাম, আননেসেসারি গুণ করার চেষ্টা কিন্তু এটাকে করবে না, করলে কিন্তু ফেঁসে যাবে। ঠিক আছে, চলো নেক্সট। এটা তো মনে হচ্ছে ইজি অঙ্ক, এটাও এসএসসি সিজিএল এর অঙ্ক। কি আছে, a/b সমান 2:3 আর b/c সমান 4:5। তোমাকে বলতে হবে এ, আচ্ছা এইটা ঠিক আছে, এ বি সি, দেখো এখানেও দেখো সেম জিনিস, এখানেও দেখো বি এর মান এ বি সি তিনটে ইন্ডিভিজুয়াল মান দেবে, তোমাকে a/b/c বের করতে হবে, তাই তো ফার্স্ট। তাহলে a/b/c বের করতে গেলে কি করো, ফার্স্ট 4 দুগুণে 8, 4 3 12, 5 3 15, এটা তোমাদের মতো করে করে নেবে, তোমার যেটা মেথড পছন্দ সেভাবে তুমি করে নিতে পারো। ঠিক আছে, আমাকে বের কি করতে হবে, a প্লাস বি বাই বি প্লাস সি, তো এখানে সিম্পল পুট করে দাও। দেখো একটা জিনিস করতে পারো এখানে, বি প্লাস সি মানে কি, আচ্ছা ঠিক আছে বাদ দাও, এ প্লাস বি মানে কত 20, আচ্ছা বসাই মান পুট করি, এর মান কত 8, বি এর মান কত 12, আর এখানে কত 12 প্লাস 15, তাহলে কত হচ্ছে এটা 20 আর কত 27, এই তো 20:27। আমি যেটা বলতে যাচ্ছিলাম বেসিক্যালি সেটা হচ্ছে যে তুমি এই পুরোটা না করে তুমি সিম্পল এভাবেও করতে পারতে যে কোনো একটা মান বের করে নেবে, বি প্লাস সি 15 12 27, তাই না। দেখো এখানে কার নিচে 27 আছে, সেটা হয়ে যাবে আনসার। আবার বলে দিচ্ছি, এই পুরোটা ক্যালকুলেশন না করে, এটা প্রথমে বললে তুমি হয়তো ঘাবড়ে যেতে একটুখানি, তাই আমি বলছি, এখন বলছি, সেটা হচ্ছে যে যখন তোমার কাছে যখন এই রাশিমালাটা এলো না, তুমি যেটা পেয়ে গেছো, তাই না, তা তুমি নিচে কত পাচ্ছ বি প্লাস সি, তা তুমি এখানে বি প্লাস সি যোগ করো, বি প্লাস সি 15 12 27, তার মানে এখানে নিচে 27 কার আছে, এটাতেই আছে না,
8টাই অ্যান্সার হয়ে যাবে। বাকি দেখো এখানে তো নেই, তাহলে এটা তো হবে না। এখানে আছে 8, এখানে আছে 6, তাহলে 8 আর 6 কোনোটাকে 27 দিয়ে ভাগ করা যায় না, তাই না? তাই ডেফিনেটলি এটাই হয়ে যেত আনসার। বুঝতে পারছো? মানে এক্সামে তুমি কিন্তু এই স্টেপটাকে স্কিপ করতে পারো, আমি এটাই বলতে চাইছি, এক্সামে তুমি এটাকে স্কিপ করতে পারো। ঠিক আছে, কথাটা বোঝা গেছে? এবং করবে ডেফিনেটলি, এক্সামে এই জায়গাগুলোকে স্কিপ করতে হবে, তবেই টাইম বাঁচাতে পারবে। হ্যাঁ, বলছে দুটি সংখ্যার যোগফল 40 বিয়োগফল 4, সংখ্যা দুটি অনুপাত কত? আগে আমি অঙ্কটা করে দেখাবো, তারপর আমি তোমার একটা ভয়ঙ্কর শর্টকাট দেব, মজা পেয়ে যাবে। দুটি সংখ্যার যোগফল 40 বিয়োগফল 4, তাই তো? তাহলে সংখ্যা দুটো আমি ধরে নিই যে সংখ্যাগুলো সংখ্যা দুটি হলো এক্স আর ওয়াই, ঠিক আছে? তাই যোগফল 40 মানে কি বলতে পারি? এক্স প্লাস ওয়াই এর মান কত? 40। বিয়োগফল 4 মানে কি বলতে পারি? এক্স মাইনাস ওয়াই 4। কেটে দাও ওয়াইকে, তাহলে 2x এর মান কত হচ্ছে? 44। তাহলে x এর মান কত হবে? 22। এবারে যে কোনো জায়গায় পুট করে দাও, x মাইনাস ওয়াই এর মান বলছে 4, x এর মান পেয়েছি কত? তাহলে 22 মাইনাস ওয়াই সমান কত? 4। তাহলে y এর মান কত হবে? ধুর তেরি, তাহলে y এর মান কত হবে? 22 মাইনাস 4 মানে কত হচ্ছে এটা? 18 না 17। আরে 18, কি সব করলাম, 18। তার মানে সংখ্যা দুটো কি কি হচ্ছে? 22 আর 18। তাহলে অনুপাত কত হবে? 22:18 মানে 11:9। ঠিক আছে, এটা গেল তোমার একদম মানে কি বলবো, এটা একটা ব্রড মেথড, বোঝা গেছে? এবার আমরা আসি অপশন টেস্টে, শর্টকাট। একটু ভালো করে বুঝবে বাবা, একটু ভালো করে বুঝবে শর্টকাটটা। দেখো এখানে বলেছে সংখ্যা দুটির যোগফল হতে হবে 40 আর বিয়োগফল হতে হবে 4, তাই তো? তার মানে আমি যদি অনুপাতগুলোকে ধরি, তাহলে অনুপাতগুলোরও যে বিয়োগফলটা হবে সেটা 4 দিয়ে ভাগ করা যেতে হবে, অথবা 4 হতে হবে। সংখ্যাগুলোর বিয়োগফল যদি 4 হয়, তাহলে তার যে অনুপাত হবে, সেই অনুপাতটার যে বিয়োগফল হবে সেটাও 4 হবে, অথবা 4 দিয়ে ভাগ করা যাবে। উল্টো দিকে সংখ্যাগুলোর যোগফল যদি 40 হয়, তাহলে যে অনুপাতটা হবে সেই অনুপাতটারও যোগফলটা 40 হবে, অথবা 40 দিয়ে ভাগ করা যাবে। বোঝা গেছে আমি কি বলছি? তাহলে তুমি দেখো 19 আর 21 এদের বিয়োগফল কত? 2। ভালো করে বোঝো আমার কথাটা, 19 আর 21 এদের বিয়োগফল কত? 2। তার মানে রেশিওর বিয়োগফল 2, অরিজিনাল বিয়োগফল কত? 4। তার মানে রেশিও থেকে অরিজিনালে যেতে গেলে 2 দিয়ে গুণ করতে হবে। মাথায় ঢুকছে? আবার বলছি, রেশিওতে বিয়োগফল কত? 2। বিয়োগফলটাই কেন নিচ্ছি? কারণ বিয়োগফলের সংখ্যাটা ছোট আছে, সোজা হিসাব বাবা, তাই না? রেশিওতে বিয়োগফল আমি যদি নিই তাহলে কত আসছে? এটা দেখো 19 আর 21 মানে 2 পার্থক্য। তার মানে
রেশিওতে 2, সেখান থেকে অরিজিনাল কত 4, তাহলে রেশিও থেকে অরিজিনাল যেতে গেলে 2 দিয়ে গুণ করতে হচ্ছে, ঠিক আছে। আচ্ছা আমি যদি রেশিওতে যোগফল দেখি, দেখো 19 আর 21 কত আসছে 40, কিন্তু আমার 40 আসার কথা নয়, কারণ আমাকে রেশিও থেকে অরিজিনাল যেতে গেলে 2 দিয়ে গুণ করতে হবে, কিন্তু আমি এটাকে যোগ করে দেখতে পাচ্ছি কি এসে যাচ্ছে 40, তার মানে এখানে তো গন্ডগোল আছে, তার মানে এটা আনসার হবে না, ঠিক আছে। 22 আর 9, 22 আর 9 বিয়োগফল কত, অ্যাটলিস্ট 4-এর থেকে তো অনেক বড়, তা 4-এর থেকে যখন বড় সেটা তো হতেই পারে না, কারণ বিয়োগফলটা 4 হতে হবে অথবা 4-এর থেকে ছোট হতে হবে, ক্যান্সেল। 11 আর 9 বিয়োগফল কত 2, তাহলে এর যদি বিয়োগফল 2 হতে হয়, তাহলে মানে রেশিওর বিয়োগফল 2, তার মানে অরিজিনাল যেতে গেলে কত করতে হবে 2 দিয়ে গুণ করতে হবে, বোঝা গেছে। এর যোগফল কত 20, অরিজিনাল কত 40, তাহলে রেশিওর যোগফল থেকে অরিজিনাল যেতে গেলে 2 দিয়ে গুণ করতে হবে, তার মানে উভয় ক্ষেত্রেই 2 দিয়ে গুণ করতে হচ্ছে, তার মানে দ্যাট উইল বি দ্য আনসার। 11 আর 18 কত বিয়োগফল 7, 4-এর থেকে তো কম হতে হবে, এটাও আনসার হবে না। তাহলে এই অঙ্কটা আমি এত কাণ্ড রামায়ণ মহাভারত না করে শুধু অপশন টেস্ট দিয়ে করতে পারতাম, শুধুমাত্র অপশন টেস্ট দিয়ে করতে পারতাম, বোঝা গেছে অপশন টেস্টটা? যদি বোঝা যায় খুব ভালো, যদি না বোঝা যায় তো আরেকবার ভালো করে এটা দেখো রিমাইন্ড করে, কারণ অপশন টেস্ট কিন্তু আমাদেরকে শিখতেই হবে অঙ্কর তাড়াতাড়ি করতে গেলে, এবং এটাই হচ্ছে বেস্ট শর্টকাট। বোঝা গেছে? চলো নেক্সট। দেখো তোমাকে বলেছে মিশ্র অনুপাত বের করতে হবে। মিশ্র অনুপাত, মিশ্র অনুপাত মানে কি দেখো আমি বলে দিই। যদি বলে যে A:B, C:D, E:F এর মিশ্র অনুপাত কি হবে? এটাকে ইংরেজিতে বলে মিক্সড ফ্র্যাকশন। কি বলে? মিক্সড ফ্র্যাকশন। হ্যাঁ, অনুপাত কি হবে? কি করব? A:B মানে কি A/B, C:D মানে কি C/D, আর E:F মানে কি E/F। তার মানে এই যে লবের পজিশনগুলো আছে না, লবের পজিশনগুলোকে গুণ করব। তাহলে কত আসছে এটা? A × C × E বাই, তারপর কি করব? হরের পজিশনগুলোকে গুণ করব। B × D × F। তাহলে এই যেটা আমি পেলাম এটাকে আমি বলবো যে মিশ্র অনুপাত। বোঝা গেছে মিশ্র অনুপাত কি? মানে লব পজিশনগুলো হর পজিশনগুলো আমি সিম্পলি গুণ করে দেব। ঠিক আছে? তাহলে আমি যদি এই অঙ্কটার ক্ষেত্রে আমি যদি সেটাকে অ্যাপ্লাই করি তাহলে কি হবে? তাহলে আমি এখানে কি পাচ্ছি? 2-3, 4-5 আর 6-7। তাহলে আমি কি করতে হবে? 2, 4 আর 6কে গুণ করতে হবে, তাই তো? তাহলে কত? 4 × 8, 8 × 6 48। তার মানে দেখো 48 কি অপশনে আছে? নেই তো। তাহলে 48 যদি অপশনে না থাকে তাহলে আমি জানি যে যেটা থাকবে সেটা 48 যদি নাও হয় তো এমন একটা সংখ্যা হবে যেটাকে দিয়ে 48কে ভাগ করা যায়। ভালো করে বোঝো। আচ্ছা আগে আমি করি এটাকে, তাহলে বুঝতে অসুবিধা হবে। 48 আর নিচে কত হচ্ছে? 5 × 3 = 15, 7 × 15 = 105। এবার দেখো আমি কি বলছি। তাহলে আমার আসছে 48/105।
তার মানে 48/105 মানে কি, এটাকে আমাকে আরও ভাঙা যাবে, ডেফিনেটলি ভাঙা যাবে, তাই না? এটাকে ভেঙে দেখবে আনসার হবে কত, 16/35। কী করে আমি বললাম 16/35? দেখো এখানে 16/35 ছাড়া আর কিছু অপশান হতেই পারে না, 16/35 ছাড়া আর কিছু উত্তর হতেই পারে না। কেন? কারণ হচ্ছে যে দেখো আমি কি বললাম, উপরে কত আসছে 48, তাহলে যখন 48 আসলো তার মানে এই উত্তরে এমন কিছু একটা হবে, এই চারটের মধ্যে এমন কিছু একটা উত্তর হবে যেটা 48 যদি নাও হয় তো এমন একটা সংখ্যা হবে, এমন একটা সংখ্যা হবে যেটা দিয়ে 48কে ভাগ করা যায়, তাই না? কারণ আমি তো এটাকে কেটেই তো জিনিসটা পাবো না, 48কে কেটেই তো পাবো, তাহলে 48কে কেটে পাবো মানে কি, মানে এমন একটা সংখ্যা পাবো যেটাকে দিয়ে 48কে ভাগ করা যায়। তাহলে এখানে 35 দিয়ে তো 48কে ভাগ করা যায় না, 34 দিয়েও যায় না, 35 দিয়েও যায় না, একমাত্র 16 দিয়ে যায়, তো হয়ে গেল উত্তর। এটা বোঝা গেছে? তো এটাও কিন্তু আমাকে ফার্স্ট আমাকে জানতে হবে যে মিক্সড ফ্র্যাকশন বা মিশ্র সমানুপাতি কি। এই ফ্র্যাকশন কেন বলছি, রেশিও হবে, হ্যাঁ এটা রেশিও হবে। যাক, আমাকে ফার্স্ট জানতে হবে যে মিক্সড রেশিও কি বা মিশ্র অনুপাতটা কি, এটা আমাকে জানতে হবে। যদি আমরা জানি তাহলে তারপরে আমরা কি করব, অপশন টেস্ট করব, তাহলেই কিন্তু আমাদের অঙ্কর উত্তর চলে আসবে। এটাও কিন্তু করার জন্য আমাদের খাতা পেন লাগবে না, তাই তো? কি বললাম আমরা, খাতা পেন লাগবে না, এটা ভালো করে লিখে নাও, খাতা পেন কিন্তু লাগবে না। বোঝা গেছে? তো আজকের ক্লাস এ পর্যন্তই। তোমাদেরকে 10টা অঙ্ক আমরা করালাম এবং অঙ্কগুলো করতে তোমাদেরকে একটা অঙ্কর যতগুলো প্রবাবেল জিনিস হয় আমি সেগুলো বলার চেষ্টা করেছি, ঠিক আছে? ক্লাস কেমন লাগছে আমাদের জানিও, কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে ক্লাস কেমন লাগছে। আর আমাদের চ্যানেলে যদি তোমরা চাও যে এই ধরনের সিরিজ আমরা কন্টিনিউ করি, যেখানে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমরা বেসিক জিনিসগুলো তুলে ধরবো, বেসিক জিনিসগুলো শেখাবো এবং সেই বেসিক জিনিসগুলো ইমপ্লিমেন্টেশন দেখাবো। আজকে যেমন একটা অঙ্ক যেটা আমি দেখিয়েছি তার কোথার থেকে, মানে তার কি কি ইমপ্লিমেন্টেশন হতে পারে, তার কি কি শর্টকাট হতে পারে, অপশন টেস্ট কীভাবে করতে হয়, ঠিক আছে? প্রত্যেকটা জিনিস আমরা যেমন দেখিয়েছি সেরকম আমরা চেষ্টা করব যে প্রত্যেক ব্যাপারে আমরা কিন্তু তোমাদেরকে হেল্প করতে এবং এই ছোট ছোট জিনিসগুলোকে নিয়ে আসবো যাতে তোমাদের বেসটা সলিড হয়। তোমরা অনেক সব জায়গাতেই তো পড়ছো তো তোমরা সব জায়গায়, অনেক জায়গায় ভিডিও হয়, অনেক জায়গায় ক্লাস হয়, দেখছো তোমরা, তোমাদের কাছে অনেক সোর্স অ্যাভেলেবেল আছে, কিন্তু আমরা চেষ্টা করছি তোমাদেরকে একটু বেসিকটা ভালো করে মজবুত করানোর, ঠিক আছে? গতানুগতিক যেভাবে চলছে তার একটু বাইরে গিয়ে একটু বেসিকটা ক্লিয়ার করানোর তোমাদের চেষ্টা করছি। আশা করি তোমরা আমাদের সাথে পাশে থাকবে এবং তোমরা যদি চাও এই ধরনের ক্লাস অবশ্যই আমাদেরকে কমেন্টসে জানাবে। ভিডিওটা বা আমাদের চ্যানেলটাকে লাইক করে রাখো। যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো ভিডিওটাকে, ঠিক আছে? কমেন্টে আমাদের জানাবে অবশ্যই যে তোমাদের কেমন লাগছে, যদি এই ধরনের ক্লাস চাও সেটাও জানাবে। যদি কোনো তোমাদের সুঝাও থাকে, যদি তোমাদের মনে হয় যে আমাদেরকে এভাবে করালে ভালো হয়, এই চ্যাপ্টার নিয়ে আসলে ভালো হয়, এই জায়গাটা পড়ালে ভালো হয়, এই টাইপের কোশ্চেন করালে ভালো হয়, তোমাদের যা মনে হবে, যা সুঝাও তোমাদের মনে হবে আমাদেরকে দেওয়া উচিত, আমরা যাতে করে আমরা আরও ভালো পারফর্ম করতে পারি, তোমাদেরকে হেল্প করতে পারি, সেগুলো অবশ্যই কমেন্টে লিখবে এবং ডেফিনেটলি সবার উপরে সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে আমাদের সমস্ত ভিডিও তোমাদের কাছে নোটিফিকেশন আসে এবং তোমরা আমাদের ভিডিওর সঙ্গে অ্যাটাচ হতে পারো, ঠিক আছে? তো আজকে এ পর্যন্তই থাক, পরের দিন আবার পরের ক্লাসে একটা দেখা হচ্ছে।